আমার এক ভাবি আমার কাছে এসে ধরছে তোকে বিয়ে করতেই হবে, রায়হানেরটা খাইলাম, ফরিদুলেরটা খাইলাম, তোরটা কবে খাবো? কেমন আছেন আপনার? এই যে আমার নাম অ্যানাউন্স করার পর আপনারা যে পরিমাণ হাততালি দিলেন, আমার মনে হচ্ছে যে আপনারা আমার পরিচয় পেলে এর থেকে ডাবল, ট্রিপল, টেট্রাপল হাততালি দিবেন। আমার পরিচয়টা একটু দেই। আমার নাম মিজানুর রহমান রিজু, আমার আব্বা একজন এমপি। এমপি, মেন্টাল পেশেন্ট। ইয়েস। আর আমার বড় ভাই একজন ডিসি, ড্রেন ক্লিনার। আর আমি একজন বিসি। যেটা ভাবছেন সেটা না, বোকা ছেলে। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে প্রচন্ড আদর করতেন। এটা আমি প্রমাণ পেয়েছি। পরীক্ষায় একবার খারাপ করছিলাম, আমার আব্বা আমার বাসায় ঢোকার আগে দূর থেকে বলতেছে, আয় আজকে বাসায় আয়, আয়। আমি তো মনে করছিলাম সত্যি সত্যি মনে হয় বাসায় ডাকছে। এরপর আমার বাসায় ঢোকার পর আমার আব্বা যে আদরটা আমারে করছে, ওই দিন আমার ছাপা একদম লাল করে দিছে। এই হচ্ছে আমার বাবার কাহিনী। হ্যাঁ, তো আমার বাবা আমার থেকেও বেশি রসিক। হ্যাঁ, তে আমার এক চাচা আছে। আমার চাচা একদিন আমার বাসায় এসে আমার আব্বারে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার শফিক, তোর ছেলেগুলো কে এখন কোথায় আছে? তো আমার আব্বা বলতেছে, আরে শোন, আমার বড় ছেলেটা হচ্ছে অরণ্য, সে তো এখন একটা ব্যাংকে জব করে। আর মেজো ছেলেটা আছে অনন্য, সে তো এখন একটা হাই স্কুলের হেড টিচার। তার যেটা ছোট ছেলে, সে হচ্ছে বর্ণ, সে তো বিসিএস ক্যাডার। তো আমার চাচা আমার বাপের ঘাড়ে হাত দিয়ে বলতেছে, সাবাস, তুই তো মানে এক একজন একটা রত্ন পয়দা করছিস। কিন্তু একটা জিনিস বলতো, তোর বড় ছেলের নামের শেষে নো, মেজর ছেলের নামের শেষে নো, এই যে অরণ্য, বর্ণ, অনন্য, এই নো নো কেন? ওই যে বললাম, আমার আব্বা আবার একটু বেশি রসিক। আমার আব্বা বলতেছে, শোন, বিয়ের অনেক দিন পর আমি তোর ভাবির কাছে গেছিলাম লাজ লজ্জার মাথা খেয়ে। এরপর কষ্ট মষ্ট করে তোর ভাবির কাছে যখনই গেছি, তোর ভাবি আমার একটা কথা বলছে, শফিক, ন ন একটা হয়ে গেছে, নাম রাখছে অরণ্য। পরের বছর আবার তোর ভাবির কাছে গেছি, তোর ভাবি একটাই কথা বলছে, আবার শফিক, ন ন আবার হয়ে গেছে, এবার নাম রাখছে অনন্য। আমার চাচা আবার বলতেছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু যেভাবে তোর নামের শেষে নো নো শুরু করে দিছিস, হ্যাঁ, ভাগ্যিস আর একটা হয় নাই, তাহলে তো তার নাম রাখতিস জঘন্য। উনি আবার জানেন না যে আমি দুনিয়াতে আসছি। হ্যাঁ, তো আমার আব্বা তো ওই যে বললাম রসিক, তা বলে যে শোন, তার আর চান্স নাই, কারণ ওই জঘন্য অলরেডি পয়দা হয়ে গেছে, ও এখন মানুষ আশায় বেড়ায়। হ্যাঁ, তো কিছুদিন আগে আমার পরিচিত এক চাচা দেখা পেয়েছিল, তা জিজ্ঞেস করছিল, কিরে তোর আব্বা এখন কি করে? তা বললাম, ওই করে। কারণ এর পরে আমরা আরো 7-8 ভাই হয়ে গেছি আর কি। তো ওই আপনারা অনেকে জানেন যে আমি রিসেন্ট একটা সরকারি জব পেয়েছি, এবং সেটা অনেক কষ্টের ফসল। হ্যাঁ, এবং আমি যে কষ্ট করি, আমার থেকে বেশি কষ্ট করে আমার বাপ। মানে আমার বাপের বয়স 65 বছর। এই 65 বছর বয়সেও একটা মানুষ যে কি পরিমাণ কষ্ট করে, জাস্ট একটা উদাহরণ দিই। আমার বাপের বয়স 65 বছর, আর আমার ছোট ভাইটার বয়স 3 মাস। তো আমি এই চাকরিটা পাওয়ার আগে আর একটা চাকরি করছিলাম এক সময় কুষ্টিয়াতে। তো কুষ্টিয়াতে যেখানে চাকরি করি, আমার ফ্রেন্ড সার্কেলও আমার সাথে থেকে থেকে ওরাও একটু একটু মানে শিখে গেছে এরকম মজা টজা করার। তো আমার জিজ্ঞাসা করে, কিরে তুই কোথায় চাকরি করিস? আমি বললাম কুষ্টিয়ায়। যাওয়া হয় তাহলে ওই জায়গা? তা আমি তো বুঝি না তারা কি মিন করে। হ্যাঁ, তাই বললাম, কই যায়? তা আমি ঠিক অতটা বুঝি নাই। শোন, তোর অতদিনে হবে বুদ্ধি যতদিন তুই খাওয়া শুরু করবি সিদ্ধি। আমি ঠিক তখনও বুঝি নাই যে ওরা কি মিন করে। এরপর যখন কুষ্টিয়া থেকে ওই জবটা ছেড়ে দিয়ে আমি নতুন একটা জবে সুইচ করলাম, এখন আমার পোস্টিং হলো এমন একটা জায়গায়, ওরা আর জিজ্ঞেস করলে আমি ভুলভাল বলে ফেলি। কেন? আমার জিজ্ঞেস করে, কিরে তুই না জব সুইচ করলি, এখন তোর পোস্টিং কোথায়? আমি কই সিদ্ধিরগঞ্জ। তাকে ওই তাই আমি বললাম, তোরা যেটা ভাবিস ওটা আসলে না, এটা আসলে নারায়ণগঞ্জ।
তা বলে ও নারায়ণগঞ্জেই কা। আরেকজন আবার আছে, ও সবসময় খোঁচা দেয়, কয় আরে তোর ওই নারায়ণগঞ্জে নাকি দেখি অনেকে যে ড্যান্ডি খোর এরকম লোকের সংখ্যা বেশি। তাই বললাম শোন, তুই তো আসলে মূর্খই রয়ে গেছিস। আরে বেটা, নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ড্যান্ডি, তো ওখানে মানুষ ড্যান্ডি খাবে না তো কোথায় খাবে? তো চাকরি হওয়ার পর এখন তো মাশাআল্লাহ অনেক ফেমাস, আমি আমার এলাকায় অনেক ফেমাস, এখন আমার ডিমান্ড বেড়ে গেছে, অনেকে প্রেমে করতে চায়। তো সর্বশেষ যে মেয়েটার সাথে আমার ব্রেকআপ হয়ে গেল, সেই মেয়েটা ছিল অনেক চিকনা চাকনা। হ্যাঁ, তা আমি ভাবছিলাম চিকনা চাকনা আমি এমনিও আমার পছন্দ, তো হয়ে যাক। কিন্তু দেখলাম সে যতটা না চিকনা চাকনা, তার অহংকারের মাত্রাটা তার শরীরের সাইজের থেকে আরো বড়। সে কথায় কথায় অহংকার করতো, তার বাপের এটা আছে, তার বাপের ওটা আছে, আমার তো কিছু নাই। তা আমি ওর একটা কথা বলছিলাম, শোনো, সবকিছুর তো অহংকার করো না, কারণ তুমি একটা জিনিস মনে রাখো, কখনো 10 টাকা দামে কেজির মূলাও 10,000 টাকা দামের পারফিউমের গন্ধকে ধূলিসাৎ করে দিতে পারে। ব্রেকআপ মেয়েদের সাথে এগুলো নিয়ে হয় না। এরপর ভাবলাম যে এটা যেহেতু ছুটে গেল, এবার একটু স্বাস্থ্যবান, মানে আমি তো এখন চাকরি পাইছি, আমার টাকা তো ব্যয় করতে হবে। তো যে মেয়েটার সাথে একটু গুলটু গাল্টু দেখে মোটাসোটা টাইপের মেয়ের সাথে প্রেম করলাম, সে আমার এই মেসেঞ্জারে একটা কথা বলছিল, শোনো, তোমার চাকরি দেখে আমি তোমার সাথে প্রেম করছি না, সারাটা দিন রোজগার করে তুমি যদি এক মুঠো ভাত আনতে পারো, সেই এক মুঠো ভাত খেয়ে আমরা দুজন একসাথে সারা জীবন থাকবো। বিশ্বাস করেন, এরপর প্রথম ডেটিংয়ে ওর সাথে ও যেভাবে বার্গার খাচ্ছিল, ওর স্টাইল দেখে আমি ওকে ব্রেকআপ করে দিছি। এই তো চাকরি হলো। এখন আমাদের সমাজে আর একটা সম্প্রদায় আছে, দেখবেন, ভাবি সম্প্রদায়। এরা খুঁজে খুঁজে বের করবে কার বিয়ে হয়েছে কার বিয়ে হয় নাই এগুলা। তো চাকরি পাওয়ার পর আমার ভাবি সম্প্রদায় আমার পিছনে একদম লেগে গেছে, রেজো বিয়া কর, রেজো বিয়া কর, রেজো বিয়া কর। এই যে আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, আমার এক ভাবি আমার কাছে এসে ধরছে, তোকে বিয়া করতেই হবে, রায়হানেরটা খাইলাম, ফরিদুলেরটা খাইলাম, তোরটা কবে খাবো? আমি অবাক হয়ে থাকি, ভাবি কি কইলেন? কাহা রায়হানেরটা খাইলাম, ফরিদুলেরটা খাইলাম, তোরটা কবে খাবো? আমারটা কবে খাবেন মানে? মানুষ একটু পুরোটুকু বলে যে তোর বিয়েটুকু কবে খাবো, যদি হঠাৎ করে এরকম কেউ লান বলে তোরটা কবে খাবো, মানে কিরকম একটা লাগে বলেন তো? তা আমি ভাবিরে বললাম, ভাবি আপনারা যে আমাকে এরকম বিয়া করতেছেন, আমি তো দেখি ভাইদের সাথে আপনাদের সম্পর্ক ভালো না। হ্যাঁ, আগে তো আপনারা বিয়ে লিপের সাথে লিপ মিশিয়ে ঘুমাইতেন, এখন তো দেখি হিপের সাথে হিপ মিশিয়ে ঘুমান। কয় বোকাত, এরপরও আমরা সুখে আছি। আমি বললাম কেমনে? কয় জনস না একটা ইংলিশে কথা আছে, হিপ হিপ হুররে। করোনার সময় যখন আমার চাকরি টাকরি হয় নাই, তখন উনি আমাকে দিয়ে করলেন কি, তুই তো একমাত্র বেকার, তোরে দিয়ে আমরা কিছু একটা করবো। আমার কি করলেন, যে এই যে টিসিবির যে আপনারা জানেন যে স্বল্প মূল্যে জিনিসপত্র দেয়, তেল, আলু, চাল, ডাল, তো আমারে ওই লাইনের দাঁড় করে দিছে যে তুই যা, সারাদিন বাসায় বসে থাকার দরকার নাই, তোর চাকরি বাকরি যেহেতু নাই, টিসিবির লাইনে দাঁড়াও, ওইখানে গিয়ে তুই কিছু নিয়ে আয়। তা আমি গিয়ে দাঁড়াইলাম, সবাই মুখে মাস্ক টাস্ক পরা লাইন ধরে, আমি পিছনে লাইন ধরে দাঁড়ায় আছি। লাইন বিশাল লম্বা লাইন। হ্যাঁ, কিছুক্ষণ পর আমার সামনের যে ভদ্রলোক, এই ভদ্রলোক এমন ভাবে একটা গ্যাস ছাড়লেন, মানে আমি আর সহ্য করতে পারলাম না। তো আমি ঠিক কাচুমাচু করে ওনাকে কিছু একটা বলতে যাবই, এমন সময় ওই লোকটা আমার দিকে ফিরে বলতেছে, ভাই শোনেন, আপনি যে এই যে শব্দ শুনতে পাইছেন, তার মানে আপনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে দাঁড়ান নাই। আর আপনি এখানে কি হয়েছে এটার যে গন্ধ পর্যন্ত বুঝতে পারছেন, তার মানে আপনার মাস্কটা স্বাস্থ্যসম্মত নয়। সো মেইনটেন সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড ওয়্যার অ্যান স্পেশাল মাস্ক। আমি কিছু বললাম না, চুপচাপ হয়ে দাঁড়ায় আছি। এখন হঠাৎ করে উনি, শোনেন আর একটা কথা আছে। এই যে আপনি শব্দ শুনতে পাইছেন, এই যে আপনি গন্ধ বুঝতে পাইছেন, তার মানে আপনার জন্য একটা সুখবর আছে। আমি বললাম কি? আপনার করোনা হয় নাই। তবে যেতে যেতে এটা বলে শেষ করি, ওই যে শুরুতে আমার আব্বা পিড়ে আমার ছাপা লাল করে দিয়েছিলেন, এখন আমি আমার ছাপায় অনেক কারেন্ট নিয়ে ঘুরি, কারণ আমি বিদ্যুৎ মন্ত্রণালয়ে চাকরি করি।